নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাব সেটি সাহিত্যিক বনফুলের লেখা অবর্তমান। সাহিত্যিক বনফুলের আসল নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 19 জুলাই পূর্ণিয়া জেলায়। লিখে গেছেন অনেক উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক এবং ছোট গল্প। তার লেখা উপন্যাসগুলির মধ্যে অগ্নিশ্বর, ভুবন সোম, তৃণখণ্ড, হাটে বাজারে এগুলি হল উল্লেখযোগ্য। বনফুলকে আমরা সাহিত্যিক হিসাবে চিনলেও মূলত তিনি পেশায় ছিলেন চিকিৎসক। আসুন তাহলে আজকের ভূতের গল্পে শুনে নি বনফুলের লেখা অবর্তমান। সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কার্য করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কী জাতীয়। ধুধু করছে বিরাট বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ঝোপ, একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে। চারদিকে জনমানবের চিহ্ন নেই। হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে। কলহগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ 2 বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম আজ সকালবেলা। সমস্তটা দিন বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন আমি হাঁটছি, অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি এ অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, একটি আধটি নয়, কিন্তু 3টি নেশা আছে আমার: ভ্রমণ, সঙ্গীত এবং শিক্ষার। এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, ফের বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি। আদপেই তা নয়, আমি নিরামিষাশী। আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধুধু করছে বালির চড়া, আর কোথাও কিচ্ছু নেই। গঙ্গার বুকে 2-1টা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এমন সময় কাঁ শব্দটা কানে এলো। কয়ে চন্দ্রবিন্দু আকার আর আয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে ঠিক যে শব্দটা হয়, চখার শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি। কাঁ শুনে বুঝলুম চখা আছে কোথাও কাছে পিঠে। একটু এগিয়ে দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি চখা দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতিটির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন। তাহলে এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। আবার কাঁ করে চখাটা উড়ে গেল। উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ। এদিক ওদিক ঘুরপাক খেয়ে আবার সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব, আর অমনি আবার কাঁ, যা উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসলো, আমিও বসলাম।
তাড়া করা ঠিক নয়, একটু বসুক। একটু পরেই উঠলাম আবার। এবার ধীরে ধীরে এগোতে লাগলাম, ঠিক উল্টো দিকে। পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক থেকে কাছে আসা যাবে। বেশ কিছু দূর ঘুরতে হলো, প্রায় মাইল খানেক। গুঁড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম, কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব অমনি ধুস, ফের উড়ে গেল। উড়তেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পরে বসলো বা যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়া মুশকিল। আমার যেন কিরম রোখ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগুলেই উড়বে, না, উড়ল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল। মনে হলো অসম্ভব বুঝি এবার সম্ভব হয়। কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি আবার হাওয়া কাঁ করতে করতে। এবারেও সে গিয়ে এমন এক জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আবডাল নেই, চতুর্দিকেই ফাঁকা, কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে উড়িয়ে দিতে হলো। এবারে গিয়ে বেশ ভালো জায়গায় বসলো পাখিটা, একটা ঝাউবনের আড়ালে। আড়ালে গিয়ে খুব কাছাকাছি আসতেও পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, না, লাগলো না। ঝোপে ঝোপে যা দু একটা পাখি ছিল তারাও উড়ে গেল। মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিলে। সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার বেশি সময় লেগে গেল। নদীর ঠিক বাঁকের মুখটাতেই বসলো আবার ওই চখাটা। আমি বসেছিলুম একটা বালির ঢিপির ওপর। মুশকিল হলো উঠে দাঁড়ালেই আমাকে দেখতে পাবে। উঠলাম না, শুয়ে পড়ে গিরগিটির মতন বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম। কিন্তু কিছু দূরে যেই গেছি আর অমনিও উড়ে পালালো। আমার মাথাটাই দেখা গেল। আমি উঠে পড়লাম। রোখ আমার আরও চড়ল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রক্তরাঙা। পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে। সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে বিশ্রাম দেয়নি। এখন দুজনে দুপারে চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল। অস্তমান সূর্যকিরণে গঙ্গার জলটা যেন ঝুলন্ত লাল দেখাচ্ছিল। সূর্য ডুবে যাওয়াতে ততটা আর লাল রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক। আমার সমস্ত অন্তরেও কেমন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগলো। পূরবী রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে, নদী তরঙ্গে। কত রাত হয়েছে জানি না। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে। সকাল থেকেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই গঙ্গার চরে চরে। রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটু উঁচু জায়গা দেখে। অনেকক্ষণ চুপ করেই বসেছিলাম। এমন একা জীবনে আর কখনো হইনি। প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম। মুগ্ধ হয়ে পৃথিবীর অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ আর কখনো চোখে পড়েনি। রূপ নিশ্চয়ই ছিল, আমার চোখে হয়তো পড়েনি। নিজেকে কেমন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত। জীবনের কোনো স্বাদটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে? জীবনের 3টি শখ ছিল আমার, ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে? হিমালয়ের উচ্চ চূড়ায়
সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে, হিমশীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বতশৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো? আর সঙ্গীতেও ব্যর্থ কাম হয়েছি। সারেগামাপা সেধেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতন চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাগেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে যেভাবে আঙুল পড়ছিল, ঠিক সেই সুরটি ফুটল না, যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবাংময় বেদন মূর্ত হয়। শিকারি বা কি এমন করেছি জীবনে? সিংহ, হাতি, বাঘ, গন্ডার কিছুই মারিনি। মেরেছি শুধু পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছেই আমায় হার মানতে হলো। হঠাৎ আবার কাঁ কাঁ আওয়াজ। চমকে উঠলাম। ঠিক মাথার উপর চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা তো সাধারণত রাত্রে ওড়ে না। হয়তো ভয় পেয়েছে কোনো রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম। ও কাঁ কাঁ করে উঠতে লাগলো। আরও খানিকটা নেমে এলো। হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম। কাঁ কাঁ একটা চিৎকার। লেগেছে ঠিক। পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল মাঝগঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম। দেখলাম স্রোতেও ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বরাবর হয়ে এসছে আমার, এবারও তাই হলো। পেয়েও পেলাম না। সত্যি, জীবনে কখনো কিছুই পাইনি। নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম অনেকক্ষণ। চতুর্দিকে ধুধু করছে বালি। গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। জ্যোৎস্নার ফিনিক ফুটছে। শিকার, চখা, বন্দুক, সমস্ত দিনের শ্রান্তি, কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন। একটা নীরব সুরের সাগরে ধীরে ভেসে চলেছিলাম। হঠাৎ চমকে উঠলাম। দীর্ঘকায় ঋজু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। কোথা থেকে এলেন ইনি? কখনই বা নদীতে নামলেন? কিছুই তো দেখতে পাইনি। একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেনি। আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল। ফিরে আমার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, আমি এখানেই থাকি। আপনি আগন্তুক। আপনি আগে পরিচয় দিন। আমি পরিচয় দিলাম। ও, রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি? আসুন, আসুন আমার সঙ্গে। কাছেই আমার আস্তানা। দীর্ঘকায় ঋজু দেহ পুরুষটি অগ্রগামী হলেন। আমি তাকে অনুসরণ করলাম। একটু দূরে গিয়েই দেখি একটি ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এইটা তো চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন। সামনে পরিষ্কার প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল। অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে। গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে, মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন। আমিও আচ্ছন্ন হয়েই দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভেতর ঢুকেছিলেন। একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন। বসুন। বসে দেখলাম শতরঞ্জি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও এক প্রান্তে বসলেন। বলা বাহুল্য, আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল। তবে কিছুক্ষণ চুপ করে রইলাম। তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা কইতে হলো। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি জানেন, কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে। তিনি বললেন, সব সময় কি সব জিনিস দেখা যায়? মুখের দিকে চেয়ে
ভয় হলো। ওনার চোখ দুটো যেন জ্বলছে, মানুষের নয়, যেন বাঘের চোখ। উনি বললেন, একটা গল্প শুনুন তাহলে। রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন? আমি বললাম, না। তিনি বললেন, শোনবার কথাও নয়। দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার। একজন সুদখোর আর একজন সুরখোর। আমি জিজ্ঞেস করলাম, সুরখোর? তিনি বললেন, হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না। যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে। আমার অবশ্য এসব শোনা কথা। আমার পাঞ্জাবে জন্ম, পাঞ্জাবি ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিলুম। বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী সমজদার আছেন, যিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে তিনি কখনোই ব্যর্থ মনোরথ করেননি। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনেছিলাম। তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞেস করে নিতাম তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত। কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আর একজনকে জিজ্ঞাসা করলুম রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন। তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপ রায়ের ঠিকানা। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে। সেদিনও পূর্ণিমা। স্টেশনে আরেকজনকে জিজ্ঞাসা করলাম। সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বললে, সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না। খানিকক্ষণ বাদে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি। চারদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই। মনে হলো এর মনে হয় কোনো শেষও নেই। কিছু দূরে গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল। যেন মন্ত্রবলে আবির্ভূত হলো। সাদা ধপধপ করছে। মনে হলো যেন মর্মর পাথর দিয়ে তৈরি। মিনার, মিনারেট, গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তারপরে গিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাট কায় পালোয়ান দাঁড়িয়ে রয়েছে। দুজনকেই নিবিষ্ট চিত্রে গোঁফ পাকাতে দেখলাম। ভিতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম। কেউই কোনো উত্তরও দিলে না, বাধাও দিলে না। ভিতরে ঢুকে গিয়ে দেখি বিশাল ব্যাপার। বিশাল জমিদার বাড়ি গমগম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তা। কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে। সবারই গম্ভীর মুখ। সামনের চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি। সবাই কিন্তু চুপচাপ, কারোর মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। কেউ আমার দিকে ফিরেও চাইল না। আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে। আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাবো। কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে। বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল পাথরের উঁচু একটা চৌতারা, আর সেই চৌতারার উপরে কে একজন ধবধবে সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন। গড়গড়ার কুণ্ডলি পাকানো নলের জারিগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে ছোট্ট একটা গেট। গেটের দুধারে উর্দি চাপরাশ পরা দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের মূর্তি। কেমন করে জানি না, আমার দৃঢ় ধারণা হলো ইনিই রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম। দারোয়ান দুজন নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিলে না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীরভাবে মাথাটি নেড়ে আমাকে দেখলেন। আস্তে আস্তে আমি বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন। হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ করে যে সেই আলাপ চলেছে আমার মনে নেই। যখন হুঁশ হলো
তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন? কুটিরের ভেতর ঢুকে গেলেন তিনি। পর মুহূর্তেই তিনি বেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর এবং বড় বড় মুক্তো আমি আর কখনো দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? আমাকে মালা পরিয়ে দিয়ে আস্তে আস্তে উঠে গেলেন। আমি চুপ করে বসেই রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রাজবাড়ি, কাছারি, চৌতারা, লোকজন কোথাও কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমোচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, সে কি, একা কি করে? উনি বললেন, হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেক দিন হলো মারা গেছেন। বেঁচে আছে সেই সুদখোর রামপ্রতাপ। তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার মনের একান্ত ইচ্ছা ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, গান শুনবেন? আমি বললাম, যদি আপনার অসুবিধা না হয়। তিনি বললেন, অসুবিধা আবার কি? সুরের সাধনা করবার জন্যই তো আমার এই নির্জন বাস। তিনি আবার উঠে গেলেন। কুটিরের ভিতর থেকে এক বিরাট তানপুরা এনে বললেন, বাগেশ্রীর আলাপ করি শুনুন। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরম বাগেশ্রীর আলাপ আমি কোনো দিনও শুনিনি। যা আমি নিজে কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু যা আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন আজকে শুনলাম। কতক্ষণ শুনেছিলাম মনে নেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখি আমি সেই ধুধু চড়ায় একা শুয়ে আছি। কোথাও কেউ নেই। উঠে বসলাম। কোথাও সেই কুটির ফুটির কিচ্ছু নেই। উঠতে শুধু নজরে পড়ল চখাটা চড়ে বেড়াচ্ছে। আমার বন্ধুকে সে মরেনি। শেষ হলো আমাদের আজকের গল্প, বনফুলের লেখা অবর্তমান। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আবার আসবো সামনের দিন নতুন কোনো ভূতের গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।